অতএব কালীঘাটের মিটিংয়ে ওনার সঙ্গে আমার দেখা হবে আর গল্প শুরু হবে, এটা তো একটা আশ্চর্য ঘটনা। এবারে মমতা ব্যানার্জি যদি বা অভিষেক ব্যানার্জি যদি মনে হয় বেহালা পশ্চিমে শোভন চ্যাটার্জিকে দাঁড় করাবে, তো সেই ক্ষেত্রে দল যদি মনে করেন যে শোভন চ্যাটার্জিকে দাঁড় করাবে এবং আমাকে সেখানে প্রচার করতে হবে, তাহলে করতে হবে, করব। ববিদা অ্যাজ এ মেয়র খুব ভালো চালাচ্ছে, অর্থাৎ তাকে হঠাৎ করে সরিয়ে দিয়ে মেয়র শোভন চ্যাটার্জিকে বসিয়ে দিল। আমার মনে হয় যে সেরকম সিদ্ধান্ত এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেয়নি। আর ও নিয়ে আসবে শোভন চ্যাটার্জিকে তৃণমূলে। শোভন চ্যাটার্জি নিজে যে জায়গা তৈরি করে তৃণমূল থেকে গেছে, আবার ফেরার জন্য বৈশাখী ব্যানার্জিকে ধরতে হবে। তো দেখুন, আমি ববিদার শোভনের মধ্যে কোনো রকম তুলনা টানতেই চাই না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়। দিদি, আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার। আপনি জানেন যে শোভন চট্টোপাধ্যায় ইতিমধ্যে নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়েছে। আপনার প্রথম প্রতিক্রিয়া? আমার একটাই প্রতিক্রিয়া যে ভালো লাগছে। 8 বছর ঘরে বসেছিলেন, একটা কাজের মানুষ ছিলেন, 8 বছর ধরে শুধু অকারণের সময়টা নষ্ট করলো, তো কাজে ফিরে এসছেন। মমতাদিরও মনে হয়েছে যে কাজের মানুষ, কাজে ফেরানো উচিত, ফিরেছে, ভালো লাগছে। আপনি কি চান তৃণমূলে ফিরুক? আমি চাওয়ার না চাওয়ার কেউ না। মমতাদি অভিষেক ব্যানার্জি যদি চায় নিশ্চয়ই ফিরবেন, আর ফিরুক না, কাজ করুক না। ওনাকে তো কেউ কাজ করতে কখনোই বারণ করেনি। উনি মমতাদিকে রেজিগনেশন দিয়ে চলে গেছিলেন, তারপরে উনি আবার দল চেঞ্জ করেছিলেন, আবার দলে ফিরে এসছেন, তো কাজ করুক। আমি তো মনে করি যে শোভন চ্যাটার্জির সঙ্গে আমি 22 বছর ঘর করেছি। 22 বছর আমি যা দেখেছি, শোভন চ্যাটার্জি অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করেছে রাজনীতি করার জন্য, কারণ উনি রাজনীতি ছাড়া বেসিক্যালি কিছুই বুঝতেন না। কিন্তু এই 8টা বছর উনি অকারণে নিজের জীবনটা নষ্ট করলেন। এটা খারাপ লাগে আমাদের পরিবারের কাছে, সকলে, মানে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, পরিবারের কাছে। কারণ ওর যে যোগ্যতা আরও অনেক দূর পৌঁছনোর ছিল। মেয়র ছিলেন, 3টে দপ্তরের মন্ত্রী ছিলেন, আরও অনেক দূর যাওয়ার যোগ্যতা ছিল, সেটা নিজে হাতে ধ্বংস করেছে। যাকে উনি বুঝতে পেরে আবার মমতাদি অভিষেকের কাছে গেছিলেন, কাজ করবেন বলেন, ওরাও মেনে নিয়েছে, ফিরছেন, ঠিক আছে, ভালো। দার্জিলিংয়ে যখন দিদির সঙ্গে বৈঠক হয় সিএমের সঙ্গে, আমি জানতে পারি না, আমি আপনাদের চ্যানেলগুলোতে দেখেছি। আমি কি করে জানবো, কারণ শোভনবাবুর সঙ্গে আমার তো কোনো যোগাযোগ নেই বেসিক্যালি। শোনা যাচ্ছে যে ওনাকে হয়তো কলকাতা পুরসভার মেয়র করা হতে পারে। আমি এরকম কোনো কথা শুনিনি, অতএব এইসব প্রশ্নের উত্তর দেওয়ার এখন সময়ও আসেনি। না, জল্পনাটা কেন হচ্ছে, যখন কলকাতায় ঠিক বানভাসী পরিস্থিতি, 12 জন মারা গেলেন, ঠিক তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবাবুর সাথে দেখা করতে গেলেন, তারপর তো জল্পনাটা হচ্ছিল হয়তো মেয়র হিসেবে ওনাকে আবার ফেরা। দেখুন, এসব অবাস্তব গল্প বানিয়ে তো লাভ নেই। ববিদা মেয়র কলকাতা দেখছে, এবং আপনারা জানেন যে মাত্র সারা রাতে 5-6 ঘন্টায় বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে, এবং বলছে যে 1978 সালের পর 1986 সালে একটা এরকম বৃষ্টি হয়েছিল, তারপরে এই হলো। তো এরকম বৃষ্টি, সেই বৃষ্টি যদি কলকাতা শহরের লোক মনে করে যে 1 ঘন্টার মধ্যে জল নেমে যাবে, তাহলে সব বাতুলতা ছাড়া তো কোনো কথা নয়। কিন্তু আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট এবং মেয়র যেভাবে কাজ করেছে, মাত্র সারা রাতের মধ্যে কলকাতা শহরে জল নামিয়ে দিয়েছে। পরের দিন আপনারা জানেন পুজোর উদ্বোধন ছিল, শুকনো রাস্তায় আমরা সবাই উদ্বোধন করেছি, পরের দিনই উদ্বোধন করেছি, পুরো শুকনো রাস্তা, জল নেই। অতএব ববিদা পারেনি বলে জল জমে গেছে, এসব বোকা কথা বলে লাভ নেই। ব্যাপারটা যেটাই হলো যে একসঙ্গে এতটা বৃষ্টি হয়েছে, যেটা যে মেয়রই থাকতো তার পক্ষেও 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে জল নামানো সম্ভব হতো না। কলকাতা কর্পোরেশন অত্যন্ত সক্রিয়তার সঙ্গে জল নামিয়ে দিয়েছে। আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখেছেন মেয়র হিসেবে, শোভন চট্টোপাধ্যায়কে দেখেছেন, ফিরাদিমকে দেখেছেন, সুব্রত মুখার্জিকেও দেখেছি। কি আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনার কি মনে হয় যে মেয়র হিসেবে বেটার? সুব্রত মুখার্জি, কারণ আমি সুব্রত মুখার্জিকেও দেখেছি। সুব্রতদার সময় থেকে কলকাতার মানুষ জানতে পেরেছে যে কলকাতা কর্পোরেশনের মেয়র বলে কিছু হয়, তার আগে কেউ জানতোই না মেয়র কি, মেয়রের কাজ কি। সুব্রতদা আসার পর উনি এত সক্রিয়তার সঙ্গে কাজ করেছেন, এবং তখন শোভন চ্যাটার্জি জলের এমআইসি ছিলেন। আমার বিশ্বাস যে শোভন চ্যাটার্জি মেয়র হিসেবে যদি ভালো কাজ করে থাকে, উনি সুব্রত মুখার্জির
সময়ে এমআইসি ছিলেন এবং সুব্রতদার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ছিলেন এবং সুব্রতদার থেকে কাজ শিখেছেন, শিখে তিনি কিন্তু ভালো কাজ করেছেন। কিন্তু যদি আমার চোখে দেখা শ্রেষ্ঠ মেয়র বলেন সুব্রত মুখার্জি। আমি শোভন চট্টোপাধ্যায়, ফিরে থাকেও পিছনে ফেলে দিচ্ছি। অবশ্যই, আমি তো বলছি যে আমার চোখে দেখা শ্রেষ্ঠ মেয়র সুব্রত মুখার্জি। ধরুন এটাও শোনা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের আসনে হয়তো শোভনবাবুকে প্রার্থী করা হতে পারে। হতেই পারে, আমি কি বলছি, দেখুন আমি দলের নির্ণয় ক্ষমতা রাখি না, নির্ণায়ক ভূমিকা আমার নেই। এটা কে আছে? অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এবারে মমতা ব্যানার্জি যদি বা অভিষেক ব্যানার্জি যদি মনে হয় বেহালা পশ্চিমে শোভন চ্যাটার্জিকে দাঁড় করাবে, এতে কোনো অবাক হওয়ার কিছুই না। শোভনদা তো এর আগে বেহালা পূর্ব থেকে মেয়র, এমএলএ হয়ে মন্ত্রী হয়েছেন, তারপরে 131 থেকে উনি কাউন্সিলর হয়ে মেয়র হয়েছেন। দুটো জায়গাতে এখন আমি আছি, বেহালা পূর্বেও আমি এমএলএ আর এখন 131-এর আমি কাউন্সিলর। তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে বেহালা পশ্চিম থেকে ওনাকে মমতাদি দাঁড় করাতেই পারে, এ তো অবাক হওয়ার কোনো কথাই না যে না উনি কোনোদিনও রাজনীতি করেননি, হঠাৎ রাজনীতিতে সেই দাঁড়িয়ে গেলেন, ওরকম তো ব্যাপার নয়। সেই 1984 সাল থেকে কাউন্সিলর মমতা ব্যানার্জি, 1985 সাল থেকে কাউন্সিলর। 1984 সালে মমতাদি যখন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন, সেই সময় বেহালা পূর্ব পশ্চিম যাদবপুরের মধ্যে ছিল। সেই সময় থেকে উনি মমতাদির সঙ্গে কাজ করছেন, বহুদিন কাজ করছেন। বরং আপনারা বলতে পারেন যে আশ্চর্যজনক ঘটনা যে এরকম একজন পলিটিক্যাল মানুষ যে এত সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন জানতো, সে কি করে নিজের পায়ে কুড়ুল মেরে রাজনীতি থেকে চলে গেল, যার এতখানি যোগ্যতা ছিল। তো তিনি যে শেষমেশ ভুল বুঝতে পেরেছেন এবং দলে এসছেন, মাঝখানে বিজেপিতে যাওয়ারও কোনো দরকার ছিল না, অকারণে বিজেপিতে গেলেন, সেখানেও বনিবনা হলো না। ঠিক আছে, উনি ফিরছেন, চাইছেন কাজ করতে। কারণ দেখুন, শোভনবাবু পুরোটাই কংগ্রেস ঘরানার মানুষ। তিনি প্রথম জীবনে কংগ্রেস করতেন, পরবর্তীকালে মমতাদি যখন তৃণমূল করলেন তখনই তিনি আসেননি মমতাদির সঙ্গে, তিনি কংগ্রেসই করতেন। পরবর্তীকালে 2000 সালে যখন কলকাতা পৌরসভার ইলেকশন, ঠিক তার আগে তিনি তৃণমূলে জয়েন করলেন, তারপর থেকে তৃণমূলই করেছে। একটা কংগ্রেস ঘরানার মানুষ বিজেপির যে আইডিওলজি তার সঙ্গে কখনো নিজেকে মেলাতে পারে না। উনি কেন, কি কারণে এত বড় ব্লান্ডার করে ফেলেছেন, উনি এখনও বলছেন অবশ্য যে বিজেপিতে যাওয়াটা আমার সবথেকে বড় ব্লান্ডার ছিল। কি কারণে চলে গেছিলেন এরকম একটা ব্লান্ডার করে, আমি নিজে ওনার ওয়াইফ হিসাবেও খুব আশ্চর্য হয়েছিলাম যে উনি বিজেপিতে চলে গেলেন। করতেন না, উনি যেমন এই 8 বছর রাজনীতি করছিলেন না, করতেন না, কিন্তু ওনার চলে যাওয়ার কোনো দরকারই ছিল না। তারপরে গিয়ে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, যেগুলোও উচিত হয়নি। তবু তো আমি বলবো মমতাদি এবং অভিষেক অত্যন্ত ক্ষমাপ্রবণ, যে কথাগুলো বিজেপিতে যাওয়ার পর উনি ওদের সম্বন্ধে বলেছিলেন, তারপরেও ক্ষমা করে ওরা এত বড় একটা পদ, চেয়ারম্যানের পদ দিল। এখন উনি তৃণমূলে ফিরে আসছেন, ধরো কালীঘাটে কোনো বৈঠক, সেখানে শোভন চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়ের সাথে দেখা হলো, কথা বলবো। 8 বছর ধরে কোর্টের সঙ্গে আমার দেখা হয়। ও যখন আমি যে আপনারা জানেন যে আমি এতে লোয়ার কোর্টে জিতে গেছি, যে এটা চলছিল জাজেস কোর্টে, সেখানে আমার প্রতি মাসে 2-3বার ডেট পড়তো এবং প্রতি মাসে ওনার সঙ্গে আমার দেখা হতো। কোনো দিনের কথা হয়নি, উনি আমার সঙ্গে কথা বলেননি, আমি ওনার সঙ্গে কথা বলিনি। অতএব কালীঘাটের মিটিংয়ে ওনার সঙ্গে আমার দেখা হবে আর গল্প শুরু হবে, এটা তো একটা আশ্চর্য ঘটনা, আমার কোনো সম্ভাবনা নেই। ধরুন উনি প্রার্থী হলেন, আপনাকে প্রচারে যদি ডাকে, তৃণমূল যদি নির্দেশ দেয় যে প্রচারে যেতে হবে, এটা হতেই পারে, কারণ আমি দলের কর্মী, আমি দলের সৈনিক, তো আমাকে করতে হতেই পারে এবং করতেই হবে। তো সেক্ষেত্রে করব। দলে আমি যেই আসনে, উনি যেই আসনে দাঁড়াবেন সেই আসনে দল যদি আমাকে বলেন যে আমাকে প্রচার করতে হবে, তাহলে করতে হবে, করব। কারণ আমাকে দলের, যেহেতু আমি দলের আছি, দলের সমস্ত কিছু মানে নিয়ম মেনে আমাকে চলতে হয়। আমি দলের বাইরে কোনো কাজ করতে পারবো না, দল বিরোধিতা কাজ আমি আজ পর্যন্ত করিনি। আমার নামে বেহালা পূর্ব 131 নম্বর ওয়ার্ড খোঁজ নিয়ে দেখবেন, আমার নামে কোনো দুর্নীতি নেই, আমি এমন কোনো কাজই করিনি যে পার্টির বদনাম হয়েছে। তো সেই ক্ষেত্রে দল যদি মনে করেন যে শোভন চ্যাটার্জিকে দাঁড় করাবে এবং আমাকে সেখানে প্রচার করতে হবে, করতে হবে। আপনি এটা বলুন, ধরো শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করা হবে, নিশ্চিত হয়ে গেছে,
আপনার কি মনে হয় আপনি সমর্থন করবেন? আপনাকে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বলেছে? তাহলে আমি কেন বলবো? যে সিদ্ধান্ত এখনো হয়নি, যা নিয়ে কোনো কথা দলের মধ্যে আলোচনা হয়নি, আপনারা মিডিয়ারা এটাকে বানিয়ে একটা গল্প তৈরি করছেন। আমি সেখানে কোনো উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ ববিদা অ্যাজ এ মেয়র খুব ভালো চালাচ্ছে, অর্থাৎ তাকে হঠাৎ করে সরিয়ে দিয়ে সব মেয়র শোভন চ্যাটার্জিকে বসিয়ে দিল। আমার মনে হয় যে সেরকম সিদ্ধান্ত এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেয়নি, তাই এইসব বোকা বোকা গল্পের উত্তর আমি দিতে রাজি নই। এবার একটু অন্য প্রসঙ্গ আসি। শুভেন্দু অধিকারী বারবার বলছেন এ বাংলা থেকে বিজেপি ক্ষমতা আসবে, তৃণমূল মুছে যাবে। যারা আমরা বাংলায় থাকি, আমাদের প্রত্যেকের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, এবং যা যা মানে ইলেকশন মানে ভোটার লিস্টে নাম তোলার জন্য যা যা পদ্ধতি লাগে সেই মেনেই এতদিন দলগুলো চলে এসছে। তো হঠাৎ করে এনআরসি বা এসআইআর হলে কি কারণে নাম বাদ যাবে? যেমন আমি সেটা শুনেছি বিহারে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে কেন, কি কারণে এদের নাম বাদ গেল, কারণ দর্শাতে হবে। সেরকম এখানে এনআরসি বা এসআইআর হলে যদি একজনেরও নাম বাদ যায়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তো আমরা লড়াই করবই। আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগ হয়ে আমরা সবাই লড়ব। সেই ক্ষেত্রে কিন্তু ওই ইলেকশন কমিশনকে ওই কেন্দ্রীয় সরকারের কথা শুনে হঠাৎ করে মনে হলো আর এখানে এনআরসি এসআইআর করে নাম বাদ দিয়ে দিলাম, সেটা চলবে না। কারণ সুপ্রিম কোর্ট আছে, দেশের সর্বোচ্চ আদালত, তারা জানতে চাইবে যে ধরুন আমার রত্না চ্যাটার্জি নাম বাদ চলে গেছে, কি কারণে রত্না চ্যাটার্জির নাম বাদ গেল সে কারণ দর্শাতে হবে। তাই জন্য অত সহজ হবে না ইলেকশন কমিশন আসলো আর ঝটঝট মনে হলো সবার নাম বাদ দিয়ে দিল। তো দেখুন, অনেক এরকম আছে যে অনেক ডেথ ভোটার আছে যেগুলো আমরা অনেকবার বলা সত্ত্বেও নাম কাটে না। সেরকম কিছু ডেথ ভোটারের নাম কেটে গেল, সেটা আলাদা কথা। তার জন্য এখানে এনআরসি বা এসআইআর করা মানে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যাবে, এটা শুভেন্দু অধিকারী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। একটু বেহালায় ফিরি। পার্থ চট্টোপাধ্যায় জায়গায় যদি সোমবাবুকে প্রার্থী করা হয়, আপনার কি মনে হয় উনি জিততে পারবেন? জনপ্রিয়তা আছে এখন? আর 8 বছর তো নেই। 8 বছর নেই। আমি ওনার হয়ে সার্ভেও করিনি সারা বেহালা পশ্চিম জুড়ে, অতএব আমি বলতে পারবো না উনি জিতবেন কি জিতবেন না। দেখুন, হ্যাঁ, 8 বছর ধরে উনি যেটা করেছেন সেটা মানুষের কাছে খুব একটা ভালো বার্তা উনি দেননি যে হ্যাঁ আমি খুব মহান কাজ করেছি, আমি নামলেই ভোট পেয়ে যাব। সেই উনি যুব সমাজ, যে আজকে যুব সমাজ মানে যদি ভুলভাল কিছু শিখে থাকে সেটা উনি করেছেন। এরপরেও উনি যদি ভোটে দাঁড়ান, ওনার কিন্তু মাথার উপরে একটা সিম্বল থাকবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এবং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আমি বেহালা পূর্বে কোনোদিনও আমি রাজনীতি করিনি, তবুও আমি গিয়ে দাঁড়িয়েছি, আমি জিতে গেছি। 131 নম্বর ওয়ার্ডে আমি কখনো রাজনীতি করিনি, আমি দাঁড়িয়েছি, জিতে গেছি। তার মানে কি এই কি আমার এত ক্ষমতা যে আমি 2 জায়গায় গেলাম আর দাঁড়িয়ে জিতে না? আমার মাথার উপর একটা সিম্বল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথার উপর সিম্বল। মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়েছে, তার মানে কি আমার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাই আমি জিতেছি। এবারে বেহালা পশ্চিমে দাঁড়ালে ওনারও তো মাথার উপর একটা সিম্বল থাকবে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই যদি উনি জেতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই উনি জিতবেন। উনি 8 বছর ধরে যা কাজ করেছেন সেই জন্য উনি জিতবেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে ওনাকে জিততে হবে। শেষ হচ্ছে আপনার কাছে, আপনি কিছুক্ষণ বলছিলেন যে 8 বছর যে ভুলটা করেছিল, ভুল ভেঙে আবার ফিরে এসছে। আপনার কি কোথাও এরকম মনে হয় যে আবার যদি ভুলটা ভেঙে যদি এই বাড়িতে আবার উনি ফিরে আসেন, আশা করেন? হ্যাঁ, আমি প্রথম দিন থেকেই আশা করি। আমি প্রথম যবে উনি চলে গেছেন তবে থেকেই আজ পর্যন্ত আমি আশা করে আছি উনি ভুল বুঝবেনই এবং উনি আসবেনই। এবার দেখুন, আমার এই কথা শোনার পর আপনারা শোভনবাবুর কাছে যাবেন, গিয়ে বলবেন জানেন রত্নাদি বলেছেন ওনার বিশ্বাস উনি ফিরে আসবেন। উনি আবার আমার নামে উল্টোপাল্টা দুটো কথা বলবে। উনি আমার নামে যা খুশি অনেক কিছু তো বলেছেন, অনেক কিছু বলেছেন। অতএব বলেও তো অ্যাকচুয়ালি কেস জিতেছি আমি, কারণ আমার বিরুদ্ধে যা অভিযোগ উনি এনেছিলেন কোনোটাই উনি প্রমাণ করতে পারেননি। উনি সাংবাদিকরা গেলে কিছু কাগজ দেখায়, দেখেছি এই দেখুন এই কোনোটাতেই উনি প্রমাণ করতে পারেননি আমার বিরুদ্ধে যা অভিযোগ।
তো আপনারাও বলার পর উনি বলবেন আমি আর জীবনে ফিরবো না, আমার মৃতদেহ ওইখানে যাবে না। কিন্তু আমার বিশ্বাস তো উনি ভঙ্গ করতে পারেন না। উনি আমাকে যত গালাগালি দেবেন, যত ওনার পাশে বসে মহিলা তিনিও আমাকে অনেক কিছু বলবেন, আর ফিরবে না, ওর সঙ্গে পেছন থেকে ছুরি মারা হয়েছে, এই হচ্ছে যেসব বলেন। আমার তবুও ওঙ্কার টিভি যাওয়ার পর, ওনার থেকে ইন্টারভিউ নেওয়ার পর উনি আমাকে যদি আবার গালাগালি করেন, তবুও আমার বিশ্বাস, ভগবানকে আমি প্রচণ্ড বিশ্বাস করি এবং অন্যায় আমি করিনি, এখনও জোর দিয়ে বলছি অন্যায় আমি কোনো করিনি। অতএব ভগবান আমার সাথে আছেন, সেই দিন উনি আমাকে ফিরিয়ে দেবেন, যেদিন শোভন চ্যাটার্জিকে আমার এই বাড়িতে ফিরতে হবে। আপনি যেটা বলছিলেন ওই মেয়েটা কিন্তু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেই ওনার তৃণমূলে ফেরার রাস্তাটা পরিষ্কার। কোন মেয়েটা? আমি যতদূর জানি দার্জিলিংয়ের বৈঠকে বৈশাখী ব্যানার্জি উপস্থিত ছিলই না, শুধুমাত্র শোভন চ্যাটার্জি এবং মমতা ব্যানার্জির বৈঠক হয়েছে। আর ও নিয়ে আসবে শোভন চ্যাটার্জিকে তৃণমূলে? শোভন চ্যাটার্জি নিজে যে জায়গা তৈরি করে তৃণমূল থেকে গেছে, আবার ফেরার জন্য বৈশাখী ব্যানার্জিকে ধরতে হবে? শোভন চ্যাটার্জির যা দম ছিল সেই দমেই উনি আবার ফিরে এসছেন। যদি সামনে পুজো চলে গেল, এই পুজোর সময় শোভনবাবু যদি থাকতেন আর একটু ভালো হতো না? সে তো প্রত্যেক 8 বছরেই ভেবেছি, 8টা বছর তো পুজোয় উনি নেই, প্রত্যেকবার যে ভেবেছি আগে যে স্মৃতিগুলো ছিল পুজোর সময় আমরা যেভাবে কাটাতাম, তো প্রতিবারই মনে হয় শোভন থাকলে ভালো হতো। তো এবারও মনে হয়েছে থাকলে ভালো হতো, কারণ আমার থেকেও বেশি আমার ছেলে মেয়েদের জন্য আমার মনে হয় যে ওরা অকারণে বাবার থেকে দূরে আছে, অকারণে দূরে আছে। এবং উনি, আমি একটা চ্যানেলে দেখেছি বসে বসে বলছেন এতটা মিথ্যে কথা যে আমার মেয়ের সঙ্গে নাকি ওনার যোগাযোগ আছে এবং আমার মেয়ে নাকি ওনার সঙ্গে ফোনে কথা বললে আমি নাকি ফোনটা তুলে শোভনবাবুর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করি এবং তখন শোভনবাবু ফোনটা কেটে দেয়, তাই আর মেয়ের সঙ্গে কথা হয় না। 18 সালে, 1917 সালে চলে গেছেন নভেম্বর মাসে, 18 সালে আমাদের জাজেস কোর্টে কেস শুরু হয়। সেই বছরই একবার আমার মেয়ে বাবার জন্য খুব কান্নাকাটি করেছিল, আমি নিয়ে গেছিলাম কোর্টে। সেই যে লাস্ট দেখা হয়েছে আমার মেয়ের সঙ্গে, এবং সেদিন আমার মেয়ে বলেছিল যে তুমি তো আমাকে ফোনে ব্লক করে রেখেছো, আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না। তখন বলেছিল ঠিক আছে আমি বাড়িতে গিয়ে ফোন ব্লক খুলে দেবো। উনি সে ব্লক আর খোলেনি। পরবর্তীকালে উনি নাম্বার চেঞ্জ করেছেন, আমি ওনার নাম্বার জানার চেষ্টাও করিনি, আমার ছেলে মেয়েও কারোর থেকে চেষ্টা করেনি। আমি যে কোনো যার সঙ্গে ওনাদের যোগাযোগ আছে, আমি অনেকের সঙ্গে আমারও যোগাযোগ আছে, আমি চাইলেই ফোন নাম্বার পেয়ে যাই, কিন্তু আমি আজ পর্যন্ত ওনার নতুন নাম্বার জানি না, জানার চেষ্টা করিনি। কারণ যে মানুষটা নিজের ছেলে মেয়েকে ব্লক করে রেখেছে তার নাম্বার জানার আমার কোনো প্রশ্নই নেই। আমি আবার আমার মেয়ের নাকি ফোন করে আমি তুলে নিয়ে কথা, মানে মিথ্যে কথা বলতে 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 এরা এমন জায়গায় পৌঁছে গেছে। আর আপনার মিডিয়ারা যারা দেখান তারা এসে আমার কাছে আর জিজ্ঞাসাও করেন না যে এটা কি সত্যি বা এটা মিথ্যে, তাই বলতে পারি না, কারণ আমি তো চিৎকার করে বলতে পারবো না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি আজকে এসছেন ইন্টারভিউ নিতে, তাই আমি বলছি যে ওনাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমার মেয়ে ছেলের সঙ্গে ওনার 8 বছর কোনো যোগাযোগ নেই। মাঝখানে নারদায় অ্যারেস্ট হয়েছিল আমার হাজব্যান্ড, তখন আমার ছেলের সঙ্গে আমার বরের 2-3 দিন ছিল ওই হসপিটালে উডবার্নে, সেখানেও আমার ছেলের সঙ্গে আমার বরের বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিল, সেটাও বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারেনি, সেখানেও একটা ঝগড়া লাগিয়ে দিয়েছিল যাতে আমার ছেলে ওখান থেকে বেরিয়ে চলে আসে, না থাকতে পারে। তো আমরা না প্রয়োজন মনে করিনি যে মানুষ আমাদের ব্লক করেছে আমরা আবার সেটাকে খোলার চেষ্টা করব। কিন্তু ভগবানের কাছে আমার অসীম বিশ্বাস, এই ব্লক আপনি খুলবে, আমাদেরকে চেষ্টা করতে হবে না। যদি সত্যি সত্যি একদম শেষ, বিকাশচন্দ্র ভট্টাচার্য, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, 4 জনের নাম বললাম, 10 নাম্বার করে দিলাম, কত করে দেবেন? সুব্রত মুখার্জি 10, তারপরে আর না আমি প্লিজ। বিকাশচন্দ্র ভট্টাচার্য 0, বেসিক্যালি উনি ছিলেন পার্ট টাইম মেয়র, কর্পোরেশনের থেকে বেশি হাইকোর্টে বসে থাকতেন, যার জন্য মানুষ আবার ওনাকে সরিয়ে শোভন চ্যাটার্জিকে নিয়ে এসছে, ববিদাকে নিয়ে, তারপরে আবার শোভন ছেড়ে যাওয়া জায়গায় ববিদা। তো দেখুন, আমি ববিদার শোভনের মধ্যে কোনো রকম তুলনা টানতেই চাই না, কারণ যার
মানে এতে কাজ করেছে, মানে ধরুন শোভনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে কাজ করেছে, ববিদার যা অভিজ্ঞতা সেই হিসেবে কাজ করেছে। আমি এই দুজনের মধ্যে তুলনা একদমই টানতে পারবো না, আর আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। আমার কাছে শ্রেষ্ঠ আমি বললাম 10-এ 10 সুব্রত মুখার্জি, 10-এ 0 বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শোভন চ্যাটার্জি, ববি হাকিমের কোনো নাম্বার আমি দিলাম না, দুজনের অভিজ্ঞতায় কাজ করেছে। নিউটন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এই পদ পাওয়ায় কিন্তু খুশি রত্না চট্টোপাধ্যায়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।